হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। ফান্ডামেন্টাল ম্যাথ ল্যাব থেকে আজকে যে ভিডিওটা তোমরা অলরেডি বুঝতে পেরেছো, ক্লাস 9 এর 6th উইক অ্যাসাইনমেন্ট ম্যাথ। তো এই চ্যানেলটা হচ্ছে গণিতের উপরে, অর্থাৎ গণিতে যত প্রবলেম আছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারবে এবং এখানে গণিত সম্পর্কে বেসিক নলেজগুলো আপলোড করা হয় এবং তোমাদের কার কী সমস্যা সেটা যদি তোমরা জানতে চাও এবং সে বিষয়ে যদি ক্লাস চাও তাহলে এখানে ভিডিও দেওয়া হবে। তো শুরুতেই বলে রাখি, অবশ্যই তোমরা এটা সাবস্ক্রাইব করে রাখবে এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করে জানিয়ে দাও। তো অ্যাসাইনমেন্টের অলরেডি তোমরা প্রশ্ন দেখে ফেলেছো এবং টাইটেল থেকে বুঝতে পেরেছো অ্যাসাইনমেন্টকে আমরা দুইটা পার্টে ভাগ করেছি। তো আজকে হচ্ছে পার্ট 1, আর পার্ট 1 ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে হবে এবং পার্ট 2 যত তাড়াতাড়ি কমেন্টে লিখবে পার্ট 2 তত তাড়াতাড়ি দেওয়া হবে। তো আজকে আর কথা না বলে চলে যাই ক্লাসে। তো পার্ট 1-এ আমি প্রথমে সংক্ষিপ্ত প্রশ্ন 1 যেটা আছে সেটার তোমরা অলরেডি প্রশ্ন দেখেছো। প্রথম প্রশ্নে কি বলেছিল? প্রথম প্রশ্নে বলেছিল যে এটা জ্যামিতি নিয়ে, এটা হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নটা টোটাল। তো এখানে প্রথম প্রশ্নে বলেছে যে একটি চতুর্ভুজ অঙ্কন করার জন্য কয়টি স্বতন্ত্র বলতে কি বোঝায়, মানে এর ছাড়া হবে না। স্বতন্ত্র বলতে মানে এটা লাগবেই, যেমন কিছু কিছু জিনিস আছে যেটা তৈরি করতে ওটা লাগেই, দরকারই আছে, ঠিক আছে। অর্থাৎ তুমি যদি খাতা লিখতে চাও তখন কলম লাগবে, আমি লিখতে চাই আমার মার্কার লাগবে, আমার বোর্ড লাগবে, ঠিক আছে। এরকম যেটা দরকার, স্বতন্ত্র বলতে চতুর্ভুজ রাখতে এটা দরকারি, হ্যাঁ, এটা বোঝায়। তো এখানে এই কতটি লাগবে? 5টি স্বতন্ত্র তথ্য প্রয়োজন, এটা আমরা অলরেডি জানি, উপাত্ত প্রয়োজন, ক্লাস 8 অলরেডি শিখে আসছি। তো কেউ কেউ ইচ্ছা করলে অনেকে এভাবে লিখতে পারো এক লাইনে যে চতুর্ভুজ আঁকার জন্য 5টি স্বতন্ত্র উপাত্তের প্রয়োজন। যেহেতু অ্যাসাইনমেন্ট তুমি ইচ্ছা করলে ডিটেলসও লিখতে পারো, আবার এর সংক্ষিপ্তও লিখতে পারো। তুমি যেভাবে লিখবে স্যার তোমাকে সেভাবে মূল্যায়ন করবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। তো আমরা যদি একটু ডিটেলসে লিখে দিই তাহলে আমরা লিখবো কিরকম কি হতে পারে। 4টি বাহু, একটি কোণ হতে পারে, 4টি কোণ ও একটি কর্ণ হতে পারে, তারপর 3টি বাহু, 2টি কর্ণ, 3টি বাহু ও তাদের অন্তর্ভুক্ত 2টি কোণ, 2টি বাহু ও 3টি কোণ। দেখো প্রত্যেকটা জায়গায় কিন্তু 5টা উপাদান, হ্যাঁ। তো এটা তোমরা লিখে দিতে পারো। তো 1 নম্বরটা আমার মনে হয় তোমরা ভালো করে বুঝেছো। আমরা 2 নম্বরে চলে যাব। 2 নম্বর প্রশ্নে কি বলেছিল? 2 নম্বর প্রশ্নে বলেছিল যে এবিসি বৃত্তের বিসি ব্যাস এটা বলা আছে এবং বলছে যে তাহলে এই বিএসি কোণের মান কত। তো এবিসি বৃত্ত যেহেতু, তো আমরা বৃত্তের কেন্দ্র ধরে নিয়েছি ও, তাই মনে করে লিখেছি। তুমি যদি ও কেন্দ্র না ধরো তাহলে মনে করে লেখার দরকার নেই। প্রথমে বৃত্তটা আঁকলাম, অবশ্যই পেন্সিল দিয়ে আঁকবে। তো ও কেন্দ্র বিশিষ্ট এবিসি বৃত্তের বিসি যেহেতু ব্যাস, আর আমরা জানি ব্যাসের উপর যে কোণ অবস্থান করে তাকে কি বলে? অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এই বিএসি কোণ কি? অর্ধবৃত্তস্থ কোণ। আর তোমাদের সবার জানা যে অর্ধবৃত্তস্থ কোণ কয় ডিগ্রি হয়? 90 ডিগ্রি। তো অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি বা সমান চিহ্ন দিয়ে এক সমকোণ তোমরা লিখতে পারো। কথা বলছো, আমার মনে হয় তোমরা ইজিলি জিনিসটা বুঝতে পেরেছো। আর যদি সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এটা বুঝতে পারোনি বা এটা নিয়ে তোমার কনফিউজড, ওকে। এবং ভালো লাগলে অবশ্যই কিন্তু ফ্রেন্ডদের শেয়ার করতে হবে এবং নেক্সট পার্টের জন্য কমেন্টে জানাতে হবে। আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্ন 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্নে অনেকের অনেক কনফিউজ আছে আমার মনে হয়, কারণ এখানে ক্লিয়ারলি প্রশ্ন ঠিক মতন বলেনি। তবে প্রশ্ন যেভাবে বলেছে আমি সেভাবে উত্তর করেছি। সেটা হচ্ছে কি, যে সমকোণী ত্রিভুজের সূক্ষ্মকোণদ্বয় সমান। তাহলে একটা সমকোণী ত্রিভুজের একটা কোণ 90 ডিগ্রি, আমরা অলরেডি জানি, বি কোণ সমকোণ ধরে নিলাম। এর হচ্ছে মনে করি এবিসি সমকোণী ত্রিভুজ, একটা সমকোণী ত্রিভুজ আঁকবে এবং সেটা মাথায় রাখবে যাতে বিসি ও এবি সমান করে রাখবে, কারণ বিসি আর এবি সমান করে রাখলেই তোমার সি কোণ আর এই কোণ সমান হবে। তো প্রথম শর্ত হচ্ছে সমকোণী ত্রিভুজটা আঁকবা যাতে বিসি আর এবি সমান হয়। তাহলে কি হবে? তাহলে তোমার এইটা লাভ হবে, সেটা হচ্ছে যে এই যে কোণ সি আর এ এরা সমান হবে, ওকে। তো কোণ আর সি আর এ যদি সমান হয়, তো আমরা জানি দুইটা কোণ সমান হলে বিপরীত বাহু কি হয়? সমান হয়। তাহলে এখানে এই বিসি আর এ বি কি হলো? সমান হলো, ঠিক আছে। যেহেতু আমার বাহুর মাপ দেওয়া নেই, তো আমি ধরে নিলাম এই বিসি আর এ বি এর মান হচ্ছে এক্স একক। তাহলে সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে এসি এর মাপ বের করা যায়। আমরা পিথাগোরাসের সূত্র অলরেডি শিখে এসেছি। তো এসি এর মাপ কি হয়? এসি এর মাপ হয় √অফ এবি স্কয়ার যোগ বিসি স্কয়ার, যেহেতু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার সমান অধিভুজ স্কয়ার। এটা কিন্তু তোমরা অলরেডি ক্লাস 8এও শিখেছো, ক্লাস 10এও আবার আছে উপাদ্য পিথাগোরাসের, যেটা তোমাদের দরকার হবে।
তো সেখান থেকে আমরা ক্যালকুলেশন করলে হয় 2x² রুটের জন্য বের হয়ে যাবে, তাহলে √2x। তো এখন কথা হচ্ছে যে অনেকেই ভাবে বা অনেক স্যাররা ভাবতে পারে যে এটা বলছে দুটি বাহু ধরলে, অর্থাৎ যে দুটি কোণ সমান, তো দুটি বাহু যদি ধরে অর্থাৎ এই দুটো, তাহলে অনুপাত কিন্তু 1:1 ডাইরেক্ট। আর যেহেতু বাহুগুলো অনুপাত বলছে, তার মানে তিনটে বাহুর অনুপাত বলছে, তো তিনটে বাহুর অনুপাত অর্থাৎ ত্রিভুজটি বাহুগুলোর অনুপাত, AB অনুপাত, BC অনুপাত, AC সবগুলোর মান দিয়ে দিলাম, তারপরে x দিয়ে ভাগ করলাম, তাহলে 1:1:√2। ঠিক আছে, 1:1:√2, এই হচ্ছে তোমার অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। ওকে, তা আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছো না। এরপরে তাহলে আমরা চলে যাই হচ্ছে পরের প্রশ্নে, 4 নম্বর প্রশ্নে। তো 4 নম্বর প্রশ্নে যাই। এখন 3 নম্বর প্রশ্ন যদি কারো সমস্যা থাকে অবশ্যই কিন্তু কমেন্টে তোমরা জানাবে তোমাদের মতামত। আমরা 4 নম্বর প্রশ্নে চলে আসি। 4 নম্বর প্রশ্ন কি বলেছিল, একটা সামান্তরিকের কথা বলেছে, সেই সামান্তরিকের একটা কোণ দেওয়া আছে। তো PQRS একটি সামান্তরিক, এখানে কিউ কোণ 95 ডিগ্রি। তো সামান্তরিক এমন ভাবে আঁকবে যে এটা কিন্তু কিউ কোণ 90 এর চেয়ে বড়। যদি কিউ কোণটা এখানে দিতাম তাহলে কিন্তু হতো না, কিউ কোণ এখানে দিলে কিন্তু হবে না। তো কিউ কোণ এখানে দিয়েছে 90 এর চেয়ে বড়, 95 ডিগ্রি। তাহলে PQRS আমরা জানি ঘুরে আসে, PQRS সামান্তরিকের কিউ কোণ হচ্ছে 95 ডিগ্রি। আর আমরা একটা কথা জানি, সামান্তরিকের বিপরীত কোণ ও বিপরীত বাহু কি সমান। তো কিউ কোণও যদি 95 ডিগ্রি হয়, তাহলে এস কোণও কি হবে 95 ডিগ্রি হবে। ঠিক আছে, তাহলে অপর কোণ দুটোও কিন্তু সমান হবে, অর্থাৎ পি আর আরও সমান হবে। আর পি আর আর যদি সমান হয়, তার মানে একে আমরা x ডিগ্রি ধরে নিলাম। এরপরে কি, এরপর আমরা জানি চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি। তো 4টা কোণ কি, পি কোণ, কিউ কোণ, আর কোণ, এস কোণ, এই 4টা কোণের যোগফল 360 ডিগ্রি লিখলাম। এখানে তোমরা সাইড নোটে লিখে দিতে পারো যে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360, 4টা কোণ কিন্তু 360 ডিগ্রি। বা এখানে তুমি সাইড নোটে এভাবে এখানে লিখে দিতে পারো, আমি লিখিনি জায়গা কম, বা এই অঙ্কটা তাহলে এখানে শেষ হতো না। তো যাই হোক, এরপরে কি, তাহলে আমরা মানগুলো বসাই দিলাম, সমান 360 ডিগ্রি উভয়পক্ষে না দিলেও হয়, পরে লাস্টে যে ডিগ্রি দিতে পারো, বা দিলেও পারো, প্রত্যেকটার সাথে ডিগ্রি দিয়ে দাও, তাও সমস্যা নেই। কথা বলছো, তাহলে x সমান কত, 85 ডিগ্রি কিন্তু আমি পেয়ে গেলাম। সমীকরণে একক দেওয়া লাগে না, যেমন ডিগ্রি একক। তো সেক্ষেত্রে তাহলে x সমান কত, 85 ডিগ্রি। তাহলে x যদি 85 ডিগ্রি, তার মানে হচ্ছে তোমার এখানে আর কোনো 85 ডিগ্রি, আর কিউ যেহেতু দেওয়া আছে 95, তার মানে এসও 95। তাহলে অতএব s মাইনাস আর, অর্থাৎ 95 মাইনাস 85, তার মানে কি 10 ডিগ্রি। কথা বলছো, তোমরা প্রত্যেকটা জিনিস বুঝে নিবে, বুঝে তারপর করবে। সংক্ষিপ্ত প্রশ্ন হলেও এই জিনিসটা ক্যালকুলেশন করে করলে তুমি নিজেই বুঝতে পারবে অ্যান্সার কোনটা রাইট কোনটা ভুল। তো আমরা চলে যাই নেক্সট প্রশ্ন, অর্থাৎ 5 নম্বর প্রশ্নে। আমরা 5 নম্বর প্রশ্নে চলে আসলাম। 5 নম্বর প্রশ্ন তোমরা অলরেডি দেখে ফেলেছো কি বলেছে। 5 নম্বর প্রশ্নে, 5 নম্বর প্রশ্নে বলেছে বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র। অনেকে কিন্তু এই জিনিসটা বুঝে না, এই কথাটা। বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্র বলতে যে বর্গক্ষেত্রটা বৃত্তের ভিতরে, তোমরা অলরেডি এখানে চিত্রে দেখতে পাচ্ছ যে আঁকবো কিভাবে। অনেকের প্রশ্ন আসতে পারে, প্রথমে একটা বৃত্ত আঁকবে, বৃত্ত এঁকে বৃত্ত এঁকে একটা কর্ণ আঁকবে, মানে একটা ব্যাস আঁকবে, বৃত্ত এঁকে একটা ব্যাস আঁকবে। তারপরে তোমরা এমন ভাবে মানে এই ব্যাসে চাপ দিবে যাতে এই দুটো বাহু কি হয়, সমান হয়। ঠিক আছে, অর্থাৎ এই এডি বাহু ও সিডি বাহু কি হয়, সমান হয়। ঠিক আছে, এবং এবি বাহু ও বিসি বাহু একই বাহু হয়, একই চাপ নিয়ে তোমরা কম্পাস দিয়ে একই চাপ নিয়ে মেপে তারপরে এইভাবে আঁকতে পারো। ওকে, এরপরে যে কথাটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এখানে আমি একে দেখাবো। একে দেখালে কি হয়, বিষয়টা একটু ভালো করে ক্লিয়ার হয়। ঠিক আছে, এমনি কিন্তু লেখা যায়, এমনি তোমরা না একটু করতে পারো, কারণ আমরা জানি বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ ব্যাসের সমান, এটা লিখেও তোমরা ডাইরেক্ট লিখতে পারো। ঠিক আছে, তো আমি তো লিখে দেখালাম যে এখানে মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত ধরলাম এবং বর্গক্ষেত্রের নাম হচ্ছে ABCD। ঠিক আছে, তো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের কি দেওয়া আছে, ব্যাস দেওয়া আছে, এসি সমান 14 সেন্টিমিটার ব্যাস দেওয়া আছে। তো এটা হলো ব্যাস। আর বর্গক্ষেত্র বৃত্তে অন্তর্লিখিত মানে বৃত্তের মধ্যে। তো তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য হবে এসি সমান 14 সেন্টিমিটার, কর্ণের দৈর্ঘ্য যা হবে বা এই ব্যাস কিন্তু ঠিক একই হবে। ঠিক আছে, তাহলে বর্গক্ষেত্রটি বৃত্তে অন্তর্লিখিত, কিন্তু এখানে লিখতে পারো সাইড নোট দিয়ে যে যেহেতু বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ এর ব্যাসের সমান, বৃত্তে অন্তর্লিখিত বর্গক্ষেত্রের কর্ণ এর ব্যাসের সমান লিখে দিতে পারো। তো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য যেহেতু পেয়ে গেছি আমরা, তাহলে বাহুর দৈর্ঘ্য এ ধরে নিলাম। তাহলে বাহুর দৈর্ঘ্য হলো, আমরা জানি বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্র কি, √2s একক বা √2a সেন্টিমিটার। প্রশ্ন মতে √2a সমান 14, সেখানে এ সমান কি, বা লেখে এ সমান দিয়ে 14/√2, যেহেতু ভগ্নাংশ হরে √2 রাখা যায় না, তো
তো হরলবকে √2 দ্বারা গুণ করলাম, তো নিচে √2 দ্বারা গুণ করলে 2 হয়ে যায়, উপরে √2 চলে আসলো, হরলবকে √2 দ্বারা গুণ করেছি, ঠিক আছে। তো আমরা √2 বাই 2 পাইলাম, তো 14 কে 2 দিয়ে ভাগ 7√2 আসে। এটা তোমরা এভাবেও করতে পারো। আর একভাবে করা যায় যে পিথাগোরাসের সূত্র দিয়ে, যেহেতু AB ও A আর BC ও A, তাহলে a² + a² সমান 14²। এভাবে ধরেও তোমরা কিন্তু করতে পারো, ঠিক আছে। এভাবে কিন্তু তোমাদের করা যাবে, যেটা তোমাদের ইচ্ছা। তো এরপরে কি, এরপরে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম 7√2 সেন্টিমিটার, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি AB² একদম ইজি জিনিস, তাহলে AB² ক্ষেত্রফল এটার স্কয়ার করে দিব, স্কয়ার করে দিলে 7 এর স্কয়ার কত 49, আর √2 এর স্কয়ার 2, তো 49 আর 2 গুণ করলে কিন্তু 98 হয়, এটাই অ্যানসার। কথা বোঝা গেছে? এটাই তোমরা অ্যানসার লিখে দিবে। তো এই গেল আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের 1 শেষ। আমি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আগে করে দিতে চাচ্ছি যাতে তোমাদের বিষয়গুলো একটা ধারাবাহিক থাকে। তো সংক্ষিপ্ত প্রশ্ন 2 এ চলে আসি। সংক্ষিপ্ত প্রশ্ন 2 হচ্ছে বীজগণিত নিয়ে তৈরি হয়েছে। তো আমরা বীজগণিত সংক্ষিপ্ত প্রশ্ন 2 এ যাই। এখানে কি বলেছে, এটা হচ্ছে যে চ্যাপ্টার 4.1, তোমরা দেখলেই দেখতে পাচ্ছ, একদম ম্যাথ, ইজি একটা ম্যাথ আছে 4.1 এর বইয়ের অঙ্ক। তো এখানে দেওয়া আছে পাওয়ার দেওয়া আছে -1, অনেকে মনে করে 3 পাওয়ার মনে হয় দেওয়া আছে, না 3 পাওয়ার দেওয়া নেই। তুমি এখানে লিখতে পারো দেওয়া আছে 3 টু দি পাওয়ার x টু দি পাওয়ার -1, 3 × x টু দি পাওয়ার -1, 7 × y টু দি পাওয়ার -1। তো যার পাওয়ার -1 সে 1/, হয়ে যায়। তো এটা মানে 1/x, আর 1/x 3 এর সাথে গুণ হয় 3/x, আর এটা 1/y 7 এর সাথে গুণ হয় 7/y, এর হোল টু দি পাওয়ার কিন্তু -1 আবার, মানে টোটাল হোলের পাওয়ার -1 এখানেও আছে। তো আমরা লসাগু করলাম xy, y যে এটার সাথে গুণ হলো 3y, x যে এটার সাথে গুণ হলো 7x, এর পাওয়ার -1। তো -1 থাকলে মাথায় রাখবো ভগ্নাংশ উল্টে যায়, অথবা 1/, হয়ে যায়। 1/, হলে কিন্তু সে উল্টে যায়। তো ডাইরেক্ট করেছি, এখানে ডাইরেক্ট করতেই পারো তোমরাও। তো এটা উল্টাই দিব এবং 7x টা আগে আসে, 3y টা পরে, এটা তো সাজানোর জন্য লিখেছি, এটা কিন্তু কোনো ব্যাপার না। সাজানোর জন্য তুমি লিখতে পারো, আবার না লিখলেও পরের লাইনে আন্ডারলাইন করেও লিখতে পারো, ঠিক আছে। এই হচ্ছে আমার 1 নম্বরের অ্যান্সার। একদম ইজি একটা ম্যাথ দিয়েছে স্যাররা, যা তোমরা নিজেরাই পারছো অবশ্যই, আমি মনে করি। তো তোমরা মিলিয়ে নিতে পারো। এরপরে আমরা চলে যাই 2 নম্বর প্রশ্নে। 2 নম্বর প্রশ্ন কিন্তু একটা ম্যাথ দিয়েছে সেই একই অধ্যায়ের। তো এখানে কি করতে হবে, আমরা জানি যে এই সমাধানের ক্ষেত্রে, এটা সমাধান কিন্তু y এর মান বের করতে বলছে, এই সমাধানের ক্ষেত্রে কিন্তু আমার প্রথমে বেস সেম করতে হবে। তো এখানে বেস মানে ভিত্তি, আর পাওয়ার, তো পাওয়ার এখানে কি আছে √5, এর পাওয়ার হচ্ছে y + 1, আর 3√5 পাওয়ার হচ্ছে 2y - 1। তো এখানে রুটের মান কত, রুটের মান আমরা জানি 2, হাফ, রুটের মান জানি হাফ। তো এখানে 5 এর পাওয়ার হাফ, এর হচ্ছে কি, এটা হচ্ছে তোমার y + 1 এর পাওয়ার, এখানে √3 এর মান হচ্ছে 1/3, 2y - 1। তো আমরা এখানে যদি গুণ করি, পাওয়ারের পরে গুণ হয়, তো এই ভগ্নাংশের সাথে কোনো সংখ্যা গুণ হলে লবের সাথে গুণ হয়, তাহলে y + 1/2, এখানে লবের সাথে গুণ হলো 2y - 1/3। তো উভয় পক্ষে কিন্তু বেস সমান, কিন্তু ভিত্তি ভিন্ন। বেস সমান ভিত্তি ভিন্ন হলে তখন ভিত্তি বেস সমান পাওয়ার ভিন্ন, বেস সমান পাওয়ার কিন্তু ভিন্ন। তো বেস যদি সমান হয় তাহলে পাওয়ার গুলো কি হবে, সমান হবে। তাহলে পাওয়ার গুলো সমান, বেস বাদ গেল, কোনাকুনি গুণ করলাম, 2 × 4 4y - 2, 3y + 3, তবে এক পাশে নিয়ে আসলাম, 3y এর পাশে মাইনাস হয়ে গেল, 2 এর পাশে প্লাস হয়ে গেল, তাহলে y = 5 অ্যান্সার। বা প্রমাণ করতে বলে সলভ লিখতে পারো। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। অবশ্যই লাইক কমেন্ট করে তোমরা জানাবে, এবং সেকেন্ড পার্ট পাওয়ার জন্য অবশ্যই কমেন্ট করে বলবে, তাহলে তাড়াতাড়ি সেকেন্ড পার্ট আপলোড করা হবে। তো আমরা চলে যাই নেক্সট প্রশ্নে, 3 নম্বর প্রশ্নে। আমরা 3 নম্বর প্রশ্নে চলে আসলাম। 3 নম্বর প্রশ্ন তোমরা অলরেডি মনে হয় দেখে ফেলেছো। তো খেয়াল করো কি বলেছিল। 3 নম্বর প্রশ্নে বলেছে x এর মান নির্ণয় করতে। দেওয়া আছে কি log x টু দি পাওয়ার হচ্ছে 125, মানে 125 = 6। তো আমরা log এর চ্যাপ্টার অলরেডি সবাই জানি যে log উঠে গেলে পাওয়ারটা মান হয়ে যায়, আর মানটা পাওয়ার হয়ে যায়। ওকে, তো এখানে ঠিক একই নিয়মে লগ উঠে গেছে, এই যে মান, এই মানটা ছিল, মানটা হয়ে গেছে পাওয়ার, এই পাওয়ারটা ছিল, পাওয়ারটা হয়ে গেছে মান। কথা বলতে গেছে একদম ইজি জিনিস। তো এর কিন্তু মাথায় রাখতে হবে, বেসিক জিনিস। কথা বলতে গেছে লগ উঠে গেলে মানটা পাওয়ার হয়ে যায়, পাওয়ারটা মান হয়ে যায়। তো এখন কি আছে, এই কেন x⁶ আছে। অনেকে কি করতে পারে যে x⁶ কে ডাইরেক্ট পাশে নিয়ে 6 রুটস, অর্থাৎ তোমার হচ্ছে যে এটা উঠে গেলে 1/6 হয়ে যায়। তো 6 রুটস দিয়ে ডাইরেক্ট বের করতে পারো, কিন্তু এটা না করে একটা ভেঙে দেখালাম যে এখানে x⁶ কে x² এর হোল কিউব লেখা যায়। ওকে, তো x² হোল কিউব, আর 125 কে লেখা যায় 5³ তো উভয়পক্ষে ঘনমূল করলাম, অর্থাৎ 3 বাদ হয়ে গেল। এখানে ইচ্ছে করে লিখতে পারো ঘনমূল করে, এই সাইডটা দিতে পারো ঘনমূল করে, ঠিক আছে। অর্থাৎ ঘনর উল্টো হচ্ছে ঘনমূল। এরপরে কি, ঘনমূল করার পরে তোমরা লিখতে পারো x² = 5, আর x সমান কি √5। অনেকের মাথায় প্রশ্ন আসতে পারে
আমরা জানি যে 9-এ অবশ্যই রুট মানে প্লাস মাইনাস ইউজ করতে হয়, কিন্তু এখানে কেন ইউজ করতে হবে না? কারণ লগের ভিত্তি কখনোই ঋণাত্মক হয় না, লগের ভিত্তি কখনোই ঋণাত্মক হয় না, তাই এখানে এক্স এর মান প্লাস মাইনাস হয়নি, শুধু √5 হয়েছে, মানে প্লাস √5 হয়েছে। আমি বুঝতে পেরেছি বিষয়টা মনে হয়। আচ্ছা, এরপরে তাহলে 4 নম্বর প্রশ্ন চলে যাই। 4 নম্বর প্রশ্নে কি বলেছে? 4 নম্বর প্রশ্নে বলছে যে বৈজ্ঞানিক আকারে প্রকাশ, অর্থাৎ 4.3 এ যে প্রশ্ন ছিল জেনারেল ম্যাথ, সেখানে তোমরা অলরেডি মনে হয় শিখে ফেলেছো। তো কিভাবে বৈজ্ঞানিক আকারে প্রকাশ করতে হয় সেটা আমরা চলে যাই। এখানে দেওয়া আছে যে আমরা ছোটবেলায় শিখে আসছি দশমিকের পরিবর্তে একটা সংখ্যা দেওয়া আছে, দশমিকের পরে তোমার হচ্ছে 5টা শূন্য অথবা 4টা সংখ্যা, 3 4 7 6। তো আমরা এটাকে ভগ্নাংশ কিভাবে করব? একটা দাগ দিব, দাগ দিয়ে দশমিকের পরিবর্তে একটা 1, দশমিকের পরে যে কয়টা সংখ্যা সে কয়টা শূন্য, ঠিক আছে? এখানে কয়টা সংখ্যা? 1 2 3 4 5 8 4 9টা সংখ্যা, তো 9টা শূন্য দিয়েছি, 1 2 3 4 5 6 7 8 9টা শূন্য দিয়েছি, একের পরে 9 শূন্য। দশমিকের পরিবর্তে 1, ওকে, আর দশমিকের পরে যে কয়টা সংখ্যা সে কয়টা শূন্য আমি বসাই দিলাম অলরেডি। তো এটাকে আমি বৈজ্ঞানিক রূপে প্রকাশ করবো। একটা কথা মাথায় রাখবে যে একের পরে যতগুলো শূন্য হবে 10-এর পর ঠিক তত হবে, একের পরে যতগুলো শূন্য হবে 10-এর পর ঠিক তত হবে, অর্থাৎ 10-এর পর কত 9 হলো। কিন্তু এটা তো বৈজ্ঞানিক প্রকাশ করতে হবে, অর্থাৎ পাওয়ারটা উপরে উঠে যাবে, আর আমরা জানি যে হরের পাওয়ার কত, পাওয়ার নিচে থাকে, যদি উপরে উঠে মাইনাস হয়ে যায়, তো 10⁻⁹। কিন্তু বৈজ্ঞানিক রূপটা কি মনে আছে? কারণ বৈজ্ঞানিক রূপটা হচ্ছে যে একটা সংখ্যার পর দশমিক হবে, কি হবে? একটা সংখ্যার পরে দশমিক হবে ইন্টু 10⁻⁴ যত হয়। তো এখানে যেহেতু কোনো সংখ্যা দশমিক নেই, তো দশমিকটা কোথায়? দশমিকটা 6-এর পরে। যদি কোনো দশমিক না থাকে তো দশমিকটা 6-এর উপর আমরা ধরে নিই, তো 6-এর পর দশমিকটা কয় ঘর সামনে নিতে হবে? 3 ঘর। তো মাথায় রাখবো যত ঘর সামনে নিব 10-এর পর ঠিক তত হবে। যদি ধরো 10⁻⁹ নেই, তো দশমিক কয় ঘর সামনে নিব? 3 ঘর সামনে নিব, তো 10⁻³ হলো। তাহলে 4 ঘর সামনে নিলাম, 10⁻⁴ হতো। যত ঘর সামনে আসবে তত ঘর হবে, ঠিক আছে? তো 10⁻³ ইন্টু 10⁻⁹ আগে ছিল। তো এখানে পাওয়ারের পরে কি হয়? গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ হয়, কিন্তু যেহেতু 3 - 9 তাহলে আমাদের -6। তো এটা হচ্ছে অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, না বুঝলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমরা এলো 4 নাম্বার প্রশ্ন শেষ করলাম। আমরা এখন চলে যাই 5 নম্বর প্রশ্নে। 5 নম্বর প্রশ্ন তোমরা অলরেডি দেখে ফেলেছো, অংশক চেয়েছে। অংশক আর পূর্ণক দুটো পার্ট, লগের অংশক, লগের পূর্ণক। সেক্ষেত্রে আমি একটু কথা বলে আসি, লগের অংশক আর লগের পূর্ণক বিষয়টা কি? বিষয়টা হচ্ছে যে লগ ব্যবহার করে দশমিকের আগে যে পার্টটা আসবে সেটা পূর্ণক, দশমিকের পরে যেটা আসবে সেটা অংশক। কিন্তু অংশ কখনো ঋণাত্মক হওয়া যাবে না। তো তোমাদের এই প্রশ্ন সহজ প্রশ্নই আসছে, ঋণাত্মক আসেনি, অর্থাৎ বেশি ভেজাল কিন্তু এখানে নেই। তো আমরা এখানে যাই, ডাইরেক্ট প্রদত্ত সংখ্যা লিখলাম, লগ চাইছে, তার লগের যেহেতু তার লগ এত, ক্যালকুলেটর ব্যবহার করে বের করবা। ইচ্ছেগুলো তোমরা এর সমানচিহ্ন দিয়ে লিখতে পারো যে 1.5152 প্রায় দিতে পারো, কারণ যেহেতু 9 আছে তো এর আগের সাথে 1 যোগ হতে পারে, এটাও দিতে পারো। এবার এটা খুবও লিখতে পারো। তো যেহেতু এটা ভগ্নাংশ, এই যে সংখ্যাটা, এই সংখ্যাটা একটা ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক না। আর ঋণাত্মক হলে কিন্তু পূর্ণক কি হবে? পূর্ণক ঋণাত্মক হতে পারে, কিন্তু অংশ ঋণাত্মক হয় না। তখন কিন্তু 2 এনে, অর্থাৎ একটা অতিরিক্ত সংখ্যা এনে এখানে ধনাত্মক তৈরি করতে হতো। তো যাই হোক, ওখানে নেই, ভেজালে আমরা যাব না। তো যদি তোমাদের শিখতে মনে চায় তো কমেন্ট বক্সে বলবে, আমি নতুন করে একটা ভিডিও তৈরি করে দিব। আমার বলি এই চ্যানেল তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং ফ্রেন্ডদের শেয়ার করো। এটা ম্যাথের বেসিক উপরে, বিশেষ করে ম্যাথ এবং সায়েন্সের বিষয়গুলো আস্তে আস্তে আপলোড করা হবে, এবং এই চ্যানেলটা একটু তোমাদের জন্য হেল্পফুল চ্যানেল হবে। তো আমরা এখন চলে যাচ্ছে এই লগের অংশক পেলাম, মানে দশমিকের পরের অংশ হচ্ছে অংশক আর দশমিকের আগের অংশ হচ্ছে পূর্ণক। তো অ্যান্সার লিখে ফেললাম, অ্যান্সার হচ্ছে এটা। তো এগুলো আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন 1 ও সংক্ষিপ্ত প্রশ্ন 2 অলরেডি শেষ হয়ে গেল, বাকি হলো সংক্ষিপ্ত প্রশ্ন 3। তার আগে আমি চাচ্ছি বীজগণিতের পাঠটা শেষ হয়ে যাক। তো সৃজনশীল 2 এ চলে আসলাম। সৃজনশীল 2 কি বলেছে? এটাও কিন্তু এই অধ্যায় 4-এর অঙ্ক, সূচকের অঙ্ক, অর্থাৎ লগ সূচক মিলিয়ে যে অঙ্কটা, চ্যাপ্টারটা সেই অঙ্ক। তো এখানে এর মান উদ্দীপকে দেওয়া আছে কি 4⁻²p+1। আবার প্রশ্নে দেওয়া আছে কি a সমান 128, 128। তো সেখানে p এর মানটা চেয়েছে। তো যেহেতু এটাও এর মান এবং এটাও এর মান, দুটো এর মান, সেহেতু আমরা কিন্তু লিখতে পারি যে এইটা সমান এইটা, অর্থাৎ 4⁻²p+1 আর 128। অনেকেই কি হয়, তাড়াহুড়ো করে এটা 4 এর পাওয়ার করতে যায়, 4 এর পাওয়ার করলে হবে না, এটা 2 এর পাওয়ার 7 করলে হয়। কিন্তু এই 4 কে আবার 2 স্কয়ার লেখা যায়, তো 4 কে 2 স্কয়ার লিখলাম, পাওয়ার উপরে পাওয়ার পরে গুণ হয়ে গেল, গুণ হলো 4p+2, আর এখানে 2⁻7। তো আমরা জানি কি ভিত্তি যদি সেম হয় তাহলে পাওয়ার কি
পাওয়ার পর সমান হয়ে যায়। তো 4p + 2 = 7। তো 4p + 2 = 7 হলে তাহলে এই 2 টা এখানে পাঠিয়ে দিলাম, মাইনাস হয়ে গেল, তাহলে 5, তাহলে 4p = 5 অর্থাৎ p = 5/4। তোমরা এখানে কিন্তু অ্যানসার লিখতে পারো বা অতএব দিয়ে লাস্টে 8 লাইন করতে পারো, বা মান চাইলে p এর মান এত সেটাও লিখতে পারো। কারণ অ্যাসাইনমেন্ট হচ্ছে একটা প্রজেক্ট, যে যেভাবে করবা কত সুন্দরভাবে করতে পারো সেটাই কিন্তু খুব ভালোভাবে করতে হবে। আরেকটা কথা হচ্ছে, তোমরা যেখান থেকে অ্যাসাইনমেন্ট করো না কেন বুঝে করবে, নিজে বুঝবে আগে, হুবহু তুলে দিবে না। হুবহু তুলে দিলে কিন্তু ভুল থাকবে, এবং স্যাররা কিন্তু অ্যাসাইনমেন্টটা খুব ভালোভাবেই তোমার খুঁটে খুঁটে দেখে। তো সেজন্য অবশ্যই অ্যাসাইনমেন্ট নিজে বুঝে করবে, এবং এই কারো ভুল ত্রুটি থাকলে সেই ভুল ত্রুটি তুলে দিবে না, তাহলে কিন্তু আমাদের জন্য সবচেয়ে ভালো হবে। তো আমরা চলে যাই হচ্ছে নেক্সট প্রশ্ন, অর্থাৎ খ নম্বর প্রশ্ন। আমরা নেক্সট প্রশ্নে চলে আসলাম খ নম্বর প্রশ্নে। খ নম্বর প্রশ্ন তোমরা অলরেডি দেখেছো, একদম সহজ প্রশ্ন। এই যে একটা ম্যাথ তুমি নিজেই করতে পারো, তো একটু মিলাই নিবে। তো আমি আগে বলে নিই, আমি একটু শর্টকাট ভাবে করেছি। তুমি চাইলে কিন্তু তোমরা একটু লং করে করতে পারো, ঠিক আছে? যেহেতু অ্যাসাইনমেন্ট বাসায় বসে করতেছো, সবাই ঠান্ডা মাথায় করবে, ঠিক আছে? তাড়াহুড়া করে দেখে দেখে করে কোনো লাভ নেই, বুঝে করবে, তাহলে তোমার ভুলটা কম হবে, এবং অন্যের কোনো কিছু ভুল করলে সেটা কিন্তু তুমি ধরতে পারবে। তো খ নম্বরে কিন্তু একটা কি দেওয়া আছে, বি ও সি এর মান দেওয়া আছে। প্রমাণ করতে বলছে যে বি ভাগ সি সমান হবে কি 1/49। বি ভাগ সি সমান 1/49। তো আমি কিন্তু দেওয়া আছে লিখলাম বি সমান এত, সি সমান এত। তো এবার লেফট হ্যান্ড সাইড বি ভাগ সি। এখন এখানে কি বি এর মান হচ্ছে 7m+1, নিচে আছে 7m এর পাওয়ার আবার m-1। এখানে আছে 49m+1, নিচে আছে 7m-1, তারপর হোল টু দি পাওয়ার m+1। তো এই যে বেসিক জিনিসগুলো তো আমরা আগেই জানি যে পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ারের পরে কি হয়, গুণ হয়। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু করব। ভাই এখানে কি করেছে, এখানে ডাইরেক্ট যদি ভাগ ভাগ গুণ হয়ে উল্টে যায়, তো আমি ডাইরেক্ট করেছি, তোমরা ইচ্ছেগুলো আরেকটা লাইন করতে পারো এখানে। তো এখানে ডাইরেক্ট কি করলাম, যে এখানে কি আছে, পাওয়ারের উপরে এখানে উপরে যা আছে তাই থাকলো, নিচে পাওয়ারের পরে গুণ হয়, তাহলে m² - m হলো। কিন্তু এইটাকে একটু ডাইরেক্ট করেছি, এক লাইন কম করেছি। তোমরা কিন্তু ইচ্ছে করলে সেই লাইনটা করে নিতে পারো মাঝখানে। তো আমি কি করেছি, সেটা উল্টে দিয়েছি এবং ভিতরের কাজটাও করে ফেলছি। কিরকম, যেমন এখানে নিচে কি হয়, পাওয়ার উপরে পাওয়ার থাকলে পাওয়ার উপরে গুণ হয়, তাহলে m+1 m-1 এটা m² - 1 হয়, মানে a² - b² সূত্র, সেটা উপরে লিখে ফেললাম। আবার নিচে করে কি 49 কে লেখা থাকে 7², তো 49 কে 7² লিখলাম, এই হোল টু দি পাওয়ার আবার কি m+1। তো আমরা কিন্তু একই লাইনে দুইটা কাজ করেছি, ভাগ গুণ করে উল্টাই দিছি এবং হচ্ছে পাওয়ারে পরে গুণ করে দিছি, যা তোমরা আগে থেকে জানো, অনেক সহজ জিনিস, ঠিক আছে? তো আমরা চলে যাই পরের ধাপে। পরের ধাপে কি করলাম, এই যে একই যদি থাকে, একই মানে ভিত্তি যদি একই থাকে, তো ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ হবে। তো ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ করলাম আমরা। এখানে উপরে আছে m+1, নিচে আছে কি m² - m, তো মাইনাস হয়ে গেল, এবং মাইনাসের জন্য এটা কি প্লাস হয়ে গেল এক পার্ট। আবার আরেক পার্টে কি করলাম আমরা, আরেক পার্টে একই নিয়মে আমরা করলাম 7m² - 1 তো আছেই, তো এখানে পাওয়ারের পরে গুণ হয়ে যায় 2m+2। তো বিয়োগের ক্ষেত্রে ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়, তো ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে গেল -2m - 2। একটু ডাইরেক্ট বেশি হয়ে যেতে পারে, তোমাদের মনে হতে পারে। আমি আবার বলে দেই, উপরে যেটা আছে সেটাই তো আছেই, নিচেরটা গুণ করে পাওয়ারের পরে গুণ করে 2m+2, সেটা ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়ে যায়, তাই -2m - 2, যেহেতু ভিত্তি এক। কথা বোঝা গেছে? এক লাইনে করে ফেললাম। তোমরা যদি ইচ্ছা করো যে তোমরা 8 লাইন বাড়াবে, 8 লাইন বাড়িয়ে এখানে গুণ করে পরের লাইনে করতে পারো, ওকে? তো এখানে আমরা কি করলাম, যেহেতু এটাও 7 এটাও 7, তো আমরা সেক্ষেত্রে আবার গুণের ক্ষেত্রে পাওয়ার পরে যোগ করব, কিন্তু এর মধ্যে একটু কাজ আছে। 1 আর 2 3 এটা করে ফেললাম, তারপরে এখানে m আর n যোগ করলে 2m, এটা আমরা সাজিয়ে ছোট করে ফেললাম, ওকে? তো সাজিয়ে ছোট করে করার পরে ওই যে আগের কথা, যে গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ হয় যদি ভিত্তি একই হয়। শর্ত কি, ভিত্তি একই হতে হবে। তো ভিত্তি যেহেতু একই আছে, তো আমরা পাওয়ারের পরে যোগ করলাম। দেখো এখানে -m² আর +m² কাটা গেল, তারপরে -2m + 2m কাটা যায়, তারপরে -3 থেকে 1 গেলে -2 থাকে, তাহলে -2 আর মাইনাস যদি পাওয়ার হয় সেটা 1/, হয়ে যায়। মাইনাস পাওয়ার হলে 1/, হয়ে যায়। একটু আগে আমরা ক নম্বর অঙ্ক সেটা দেখেছি। তো এখানে 1/7² মানে 1/49, আর এটাই কিন্তু রাইট আনসার ছিল। তোমরা অলরেডি কিন্তু মিলাতে পারো প্রশ্ন দেখে। অর্থাৎ লেফট আনসার সমান রাইট আনসার, দেখাতে বললে শর্ট এবং প্রমাণ করতে বললে প্রুফড, ওকে? তো আমাদের এটা গেল, এই লাইনটা আমাদের চলে গেল। আমাদের কি করতে বলছে আপনি দেখে নেই। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড আমাদের প্রমাণ করতে বলছে, তো আমরা প্রুফ লিখি, PROVED প্রুফ, PROVED প্রুফ লিখে দিলাম, ওকে? আমরা যাই গ নম্বর অঙ্কে। গ নম্বর অঙ্কে কিন্তু একই জিনিস, জাস্ট ওই যে সরল
এখানে ওই একই কথা, একই কাজ, যে একই ভিত্তি হতে হবে। একই ভিত্তি হলে গুণের ক্ষেত্রে পাওয়ারের পরে যোগ হবে, ভাগের ক্ষেত্রে পাওয়ারের পরে বিয়োগ হবে, সেই মানই চাইছে সরল। অর্থাৎ 4.1 যে সরল ছিল সেই সরল কিন্তু তোমরা এখানে 4.12 যে সরল ছিল এটা 2 এর সরল তোমরা অলরেডি মিলে দিতে পারো, বইয়ের একটা অঙ্কের মতোই দেওয়া আছে। তো আমরা লেফট হ্যান্ড সাইড ডি লিখলাম, ডি এর মান লিখলাম। ইচ্ছে করলে দেওয়া আছে ডি সমান লিখতে পারো, দেওয়া আছে তুমি এখানে লিখে যে দেওয়া আছে ডি সমান, হ্যাঁ, এটা করে লিখে তারপর তোমরা এখানে পুরোটা তুলে নিতে পারো, শুদ্ধ হবে আরো। ঠিক আছে, আমি আবার বলি, আমি কিন্তু লিখি নাই যে 2 নং সৃজনশীল প্রশ্ন তো লিখিনি, তোমরা কিন্তু লিখতে পারো 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর ক, 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর খ, 2 নং সৃজনশীল প্রশ্নের উত্তর গ, এগুলো কিন্তু লিখে সুন্দর করে হাইলাইট দিয়ে করে তোমরা করবে। তো এখন ডি এর মান বসালাম। এরপর তো আমরা জানি কি যে বেস অর্থাৎ এই পাশে যে সংখ্যাটা থাকে সেই সংখ্যাটা ওপাশে গেলে পাওয়ার হয়ে যায়, অর্থাৎ ভিত্তিটা এই পাশে বেসটা ওপাশে গেলে পাওয়ার, আবার এই পাওয়ারটা এই পাশে আনলে বেজে চলে আসে। ঠিক আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা হয়ে যায় সে। তো সেখানে আমি কি করলাম, একই কাজে একই লাইনে দুইটা কাজ করে ফেলছি। একটা হচ্ছে যে এই মাঝখানের সংখ্যাগুলো গুণনীয়ক আকারে লিখেছি অথবা মৌলিক সংখ্যার পাওয়ার আকারে লিখেছি। যেমন 10 কে কিন্তু কারো পাওয়ার লেখা যায় না, 10 কে লেখা যায় 5 গুণ 2, 9 কে লেখা যায় 3 স্কয়ার, আর এই 7টা হয়ে গেল কি পাওয়ার হয়ে গেল হোল টু দি পাওয়ার 7। আবার একই নিয়মে 25 কে লিখছি 5 স্কয়ার। ওকে, ভালো করে খেয়াল করো, 25 কে 5 স্কয়ার, 24 কে 2 কিউব ইনটু 3 কিভাবে লিখলাম, এটা অনেকেই প্রশ্ন করতে পারো। 2 কিউব ইনটু 3 আমি দেখাই দিই কিভাবে লিখলাম। আমি এই 2 টু দি পাওয়ার 4 কিভাবে ভাঙাবা, 2 টু দি পাওয়ার 4 কি হবে, 2 দিয়ে ভাগ করলে কত হয় 12, আবার 2 দিয়ে ভাগ করলে 6, আবার 2 দিয়ে ভাগ করলে 3, তাহলে এই যে 2 কয়টা, 3টে 2 না, তা 2 টু দি পাওয়ার 3 ইনটু 3। এভাবে কিন্তু তোমরা এই 80 কে ভাঙাতে পারো, এই 81 কে ভাঙাতে পারো, এভাবে কিন্তু ভাঙায় তোমরা এভাবে লিখতে পারো। আমি একটা দেখাই দিলাম। তো এখানে একই নিয়মে আমরা এই 81 কে 3 টু দি পাওয়ার 4 লিখছি, এবার 80 কে 2 টু দি পাওয়ার 4 মানে 16 কে 5 দিয়ে গুণ করলে 80 হয়, এবং এই যে 3টা এই 3টা পাওয়ার হয়ে গেল। এই যে জিনিসটা একদম কিন্তু কোনো কঠিন কিছু না, সহজ জিনিস, ঠান্ডা মাথায় করলেই হবে। কিন্তু ক্যালকুলেশন যারা ভুল করো তাদের কিন্তু এই অঙ্কটা বেশি বেশি ভুল হয়, তাদের ক্যালকুলেশনে ভুল করা যাবে না। এরপরে কি করলাম, এই যে পাওয়ারটা প্রত্যেকের পাওয়ার 5 7 2 7 এবং 3 টু দি পাওয়ার 14 কাজ 14 মাইনাস এখানে 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 6 3 স্কয়ার, কারণ এই পাওয়ারটা কিন্তু সবার উপরে, ওকে, হোল। তারপর এবার একে 3 টু দি পাওয়ার 12 আর 2 টু দি পাওয়ার 12 5 কিউব হোল কিন্তু সবার উপরে পাওয়ারটা। এরপর আমরা কি করতে পারি, এরপর আমরা যদি লগ কমন নিই, আমরা জানি মাইনাস থাকলে ভাগ হয়ে যায়, প্লাস থাকলে গুণ হয়ে যায়। তো এটা এই সংখ্যাগুলো ভাগ গুণ হয়ে গেল। এরপর আমরা কি করলাম, মাঝখানে একটা উল্টে দিলাম, মাঝখানে উল্টে দিয়ে এরপরে যে একই ভিত্তি আছে তাদের পাওয়ারগুলো যোগ করে ফেলি। গুণের ক্ষেত্রে পাওয়ার পরে কি হয়, যোগ হয়। তো এখানে 2 আছে 6, এর 2 আছে 7, তা 2 টু দি পাওয়ার 13 হয়ে গেল। 3 আছে কি বা 12 আর 2 মানে 14 হয়ে গেল। 5 আছে কি 2 টু দি 7। অনেক কাছে গিজিমিজি মনে হতে পারে যে একটার সাথে একটা মিলে যাচ্ছে, তো সেক্ষেত্রে অবশ্যই তোমরা পার্ট বাই পার্ট লাইন বাই লাইন বুঝে তারপর লিখবে। ঠিক আছে, মানে একবার লিখবে না, পার্ট বাই পার্ট লাইন বাই লাইন বুঝে তারপরে কিন্তু লিখবে। তারপরে এখানে কি আছে 2 3 টু দি পাওয়ার 12, তো এখানে 3 টু দি পাওয়ার 12 বা 2 গুণ করে 3 টু দি পাওয়ার 14 হয়, 5 টু দি পাওয়ার 4 আর 2 টু দি পাওয়ার 13 হয়, আর 3 টু দি পাওয়ার 5 টু দি পাওয়ার 7 তো আছেই। তো নিচে কিন্তু আমার 2 টু দি পাওয়ার 12 3 টু দি পাওয়ার 14 যা আছে, খালি 5 এর 4 আর 5 এর পাওয়ার 4 5 এর পাওয়ার 3 যোগ করলে 5 টু দি পাওয়ার 7 আসে। তো আমরা কি করতে লিখে ফেললাম। এখন আমরা ইচ্ছে করে কাটাকাটি করতে পারি, অথবা তোমার যেটা ইচ্ছা যে মনে মনে ভ্যানিশ করে দিতে পারো। তো এখানে কি 5 টু দি পাওয়ার 7 5 টু দি পাওয়ার 7 বাদ যায়, 3 টু দি পাওয়ার 14 3 টু দি পাওয়ার 14 বাদ যায়, 2 টু দি পাওয়ার 12 থেকে 2 টু দি পাওয়ার 13 ভাগ করে 2 থাকে, কারণ উপরে 2 13টা, নিচে 2 কয়টা 12টা, একটা বাদে একটা 2 থাকবে। তো এটা লগ 2 রাইট হ্যান্ড সাইড, তাহলে অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখাতে বলেছে, তো এটা আমরা শর্ট লিখতে পারি SSOWE। আশা করি তোমরা বুঝেছো। তো আমরা কিন্তু অলরেডি দুটো সংক্ষিপ্ত অর্থাৎ সংক্ষিপ্ত 1 ও সংক্ষিপ্ত 2 এবং এই সৃজনশীল 2 নাম্বার শেষ করে ফেললাম। আমাদের রইল ত্রিকোণমিতি এবং হচ্ছে সৃজনশীল 1 জ্যামিতির উপরে দুটো মিতি আমরা পরের পার্টে দিব, অর্থাৎ যারা যত তাড়াতাড়ি তোমরা কমেন্টে জানাবে যে কখন এটা কেমন বুঝছো, এবং দ্বিতীয় পার্ট তাড়াতাড়ি দিতে বললে তাড়াতাড়ি দিয়ে দিব। আশা করি সবাই ভালো থাকবে। আজকে পর্যন্তই।